লাদাখ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুটেরও বেশি উচ্চতায় এমন এক জায়গা যেখানে রুক্ষ পাহাড়ের সাথে মিশেছে স্বচ্ছ হ্রদ, যার বাঁকে বাঁকে অপেক্ষা করছে একটা রোমাঞ্চকর মুহূর্ত। ভৌগোলিক দিক থেকে লাদাখের উত্তরে রয়েছে কারাকোরাম পর্বতশ্রেণী, দক্ষিণে হিমালয় পর্বতশ্রেণী, পূর্বে রয়েছে চীন শাসিত তিব্বত, আর পশ্চিমে পাকিস্তান অকুপাইড গিলগিট বাল্টিস্তান। লাদাখ হলো এক শীতল মরুভূমির দেশ। এখানে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে, কিন্তু শীতকালে এখানে ব্যাপক তুষারপাত হয়। মেঘলা, উমলিংলা, খারদুংলার মতো বিশ্বের সর্বোচ্চ উচ্চতার কিছু সড়কপথ রয়েছে এখানে। তাই তো লাদাখকে বলা হয় দ্য ল্যান্ড অফ হাই পাসেস। প্রত্যেক ভ্রমণপিপাসু মানুষের কাছে এই লাদাখ হলো এক স্বপ্নের জায়গা। তাই তো প্রত্যেক বছর দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন লাদাখের এই মোহময় রূপকে উপভোগ করার জন্য। আর 5টা মানুষজনের মতো আমারও স্বপ্ন ছিল এই মোহময় লাদাখকে ঘুরে দেখার। যখনই সুযোগ পেয়েছি নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে বেরিয়ে পড়েছি। প্রায় 10-12টা দিন ঘুরে বেরিয়েছি লাদাখের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। আর জীবন ডায়েরিতে যোগ করেছি কিছু সোনালী অধ্যায়। আজকের পর্বে থাকছে কলকাতা থেকে শ্রীনগর হয়ে কারগিলের গল্প, আর বেস্ট পার্ট রেলপথে চেনাব ব্রিজের এক অপরূপ জার্নি। এই প্রথমবার প্রায় 45 জন অচেনা মানুষের সাথে এতগুলো দিন কাটাবো, এটাও আমার কাছে একটা মনে রাখার মতো অভিজ্ঞতা। বাকি এই লাদাখ ট্রিপের খরচ কেমন, সার্ভিস, হোটেল কেমন, সেসব তো থাকছেই। তাহলে চলো শুরু করা যাক স্বপ্নের লাদাখ সফর। সবার আগে আমি সুমন্ত, তোমাদের হোস্ট। সকলকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলে। ক্যালেন্ডার বলছে আজ 16ই মে 2026। বাড়ির গুরুজনদের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম লাদাখকে 2 চোখ ভরে দেখব বলে। প্রাথমিক গন্তব্য হাওড়া স্টেশন। সেখান থেকেই বিকেল 4:55 রাজধানী ধরে যাব দিল্লি। এরপর দিল্লিতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সেখান থেকে শ্রীশক্তি এক্সপ্রেস ধরে যাব কাটরা। এরপর কাটরা থেকে ভারতবর্ষের উচ্চতম বন্দে ভারত ধরে যাব শ্রীনগর। আর শ্রীনগর থেকে শুরু হবে আমাদের লাদাখের জার্নি। ট্রেন পুরো অন টাইম, মানে বিকেল 4:55 প্ল্যাটফর্ম নাম্বার 9কে টাটা বাই বাই করে তার গন্তব্যের দিকে যাত্রা শুরু করলো। রাজধানী এক্সপ্রেস আমার অন্যতম প্রিয় একটা ট্রেন। প্রায় 12 বছর পর আবার এই ট্রেনে ট্রাভেল করছি। তো এবারে দেখলাম রাজধানীতে অনেক চেঞ্জেস হয়েছে। প্রায় বহু বছর পর রাজধানীতে আমি যাচ্ছি। প্রায় লাস্ট গেছিলাম 2014 সালে, আর এটা হচ্ছে 2026 সাল। তো অনেক কিছু চেঞ্জেস দেখলাম, যেটা হচ্ছে যে এখানে ফেরি হচ্ছে, যেটা আগে কোনোদিনও ফেরি হতো না। ফেরি ইন দ্য সেন্স এখানে চা বিক্রি হচ্ছে, পপকর্ন বিক্রি হচ্ছে, যেটা আমি আগেই কোনোদিনও দেখিনি। কারণ আমি প্রায় 2014 সালে ফ্রিকোয়েন্টলি বলতে গেলে রাজধানীতে ট্রাভেল করতাম, যখন আমি দিল্লিতে জব করতাম। দুর্বার গতিতে আমরা এগিয়ে চলেছি। ওই দেখো পশ্চিম আকাশে সূর্যি মামা এবার পালাবে পালাবে করছে। ট্রেন জার্নির একটা জিনিস আমার খুব ভালো লাগে, দুলকি চালে কখন যে সময় কেটে যায় সেটা বোঝাই যায় না। ঘড়ি বলছে 9:30। আমরা দিল্লির যমুনা নদী ক্রস করছি। অনেক বছর পর দিল্লির পথঘাট থেকে পুরনো সব দিনের কথা মনে পড়ে গেল। নির্ধারিত সময় থেকে মাত্র 3 মিনিট আগে আমরা পৌঁছালাম দিল্লি। ঘড়ির সময় অনুযায়ী আমরা 3 মিনিট আগে এই নিউ দিল্লি স্টেশনে পৌঁছালাম। ওয়েদার ফোকাস বা টেম্পারেচার এখন 35 ডিগ্রি সেন্টিগ্রেড, এখনই 35 টেম্পারেচার। তো বহু বছর পরে এলাম দিল্লিতে, খুব ভালোই লাগছে। শ্রীনগরে আমরা যেহেতু 3টে ট্রেন চেঞ্জ করি। তো প্রথম ট্রেন তো আপনারা দেখলেনই, হাওড়া রাজধানী এক্সপ্রেস। এর পরের ট্রেন হচ্ছে আমাদের শ্রীশক্তি এক্সপ্রেস, যেটা হচ্ছে 7:15-তে। দেন কালকে আমরা কাটরায় পৌঁছবো সকাল 5:30-এ। দেন ওখান থেকে আবার 8:05 বন্দে ভারত ধরবো শ্রীনগরের উদ্দেশ্যে। আমাদের টিমের বাকি সদস্যরা দুপুর 3টের কাটরা বন্দে ভারত ধরবে, তাই তারা স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছে। আর আমাদের কাটরা যাবার পরবর্তী ট্রেন সেই সন্ধ্যে 7টায়। তাই দিল্লির এই অসহনীয় গরম থেকে শরীরকে ঠিক রাখতে স্টেশনের সামনেই একটা হোটেল নিয়েছিলাম। ভাড়া পড়েছিল ওই 800 টাকা মতো। আমরা এখন সে পথেই চলেছি। আর এই হচ্ছে আমাদের দিল্লির খানিক বিশ্রামের আস্তানা। ঘড়ি বলছে সন্ধ্যে 6টা। ঘন্টা 5-এর বিশ্রাম নিয়ে আমরা আবার পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশন। বাইরে কিন্তু এখনও গরমের একটা হলকা বইছে। আর এই যে প্ল্যাটফর্ম নাম্বার 9, আমাদের যাত্রার দ্বিতীয় বাহন 22461 শ্রীশক্তি এক্সপ্রেস অপেক্ষা করছে আমাদের কাটরা নিয়ে যাওয়ার জন্য। ট্রেন পুরো অন টাইম,
মানে সন্ধ্যে 7:05 কাটরার পথে যাত্রা শুরু করলো। দিল্লি থেকে কাটরার 655 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করতে এই ট্রেন সময় নেয় 10 ঘন্টা 5 মিনিট। যেহেতু এই ট্রেন বৈষ্ণবদেবী যাচ্ছে, তাই এই ট্রেনে কোনো ননভেজ খাবার পাওয়া যায় না। দিল্লি থেকে সন্ধ্যে 7:05 যাত্রা শুরু করে এই ট্রেন পরদিন ভোর 5:30 কাটরা পৌঁছে যায়। দিল্লি কাটরা রুটে এসি শক্তি এক্সপ্রেস একটা প্রিমিয়াম ক্যাটাগরির ট্রেন, তাই এই ট্রেনে কোনো স্লিপার কোচ নেই, পুরো ট্রেনটাতেই এসি ক্যাটাগরির কোচ রয়েছে। সুপ্রভাত, ঘড়ি বলছে 5:50। নির্ধারিত সময় থেকে মাত্র 10 মিনিট দেরিতে আমরা কাটরা পৌঁছালাম। আর এই হচ্ছে কাটরা স্টেশন। এই ট্রিপের অন্তিম ট্রেন মানে শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস সকাল 8:05 এই কাটরা থেকেই ছাড়বে। আমাদের ট্রিপের বাকি সদস্যরা কাল রাতেই কাটরা এসে হোটেলে বিশ্রাম নিচ্ছে। শুনলাম তাদের ট্রেন নাকি অনেক দেরিতেই কাটরা পৌঁছেছিল। আমাদের সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টাই হচ্ছে মাতা বৈষ্ণবদেবীর মন্দিরের পাহাড়, আর ওই হচ্ছে মাতা বৈষ্ণবদেবীর মন্দির। ওয়েটিং রুমে খানিক বিশ্রাম নিয়ে চলে এলাম প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। আর এখান থেকেই সকাল 8:05 আমাদের যাত্রাপথের অন্তিম ট্রেন ভারতবর্ষের উচ্চতম বন্দে ভারত এক্সপ্রেস রওনা দেবে শ্রীনগরের উদ্দেশ্যে। ফাইনালি ওই যে আমাদের ট্রেন আসছে। এই ট্রেনের সিকিউরিটি খুব টাইট, এখানে কিন্তু এয়ারপোর্টের মতো চেকিং হয়, তাই যারা পরবর্তীতে এই ট্রেনে ট্রাভেল করবে একটু টাইম নিয়ে স্টেশনে চলে এসো। কিন্তু আমি কিন্তু খুব এক্সাইটেড। ট্রেন অবশেষে ছাড়লো কাটরা থেকে শ্রীনগরের উদ্দেশ্যে, বাট একটা মাইনাস পয়েন্ট হয়ে গেল, যেটা এই যে একটা থাম্বা, খুব বিচ্ছিরি লাগলো। বহুদিনের এক প্রতীক্ষার অবসান আজ হচ্ছে। কত যে শুনেছি এই জার্নির কথা, আর সেটা স্বচক্ষে দেখব। আমরা এখন আঞ্জি খাত ব্রিজ ক্রস করছি, আর এই ব্রিজের দৈর্ঘ্য 725.5 মিটার, আর এটা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রেল ব্রিজ। এবার আমরা ক্রস করছি চেনাব রেল ব্রিজ। এই ব্রিজ চেনাব নদীর ওপর 1178 ফুট উচ্চতায় রয়েছে, আর এই চেনাব ব্রিজই হলো বিশ্বের সর্বোচ্চ রেল ব্রিজ। কি যে আনন্দ হচ্ছে সেটা ভাষায় বোঝানো বড়ই কঠিন। যাই হোক, তোমরা কিন্তু চারপাশের দৃশ্য থেকে চোখ সরিও না। আর কেমন লাগছে আজকের জার্নি কমেন্টে জানিও কিন্তু। চেনাব ব্রিজ ক্রস করেই আমরা ঢুকে পড়লাম কাশ্মীরি ভ্যালিতে, আর তার সাথে সাথেই চারপাশের পরিবেশও আমূল পাল্টে গেল। আর এই হচ্ছে এখানকার লোকাল ট্রেন। এই ট্রেনের ভাড়া অনেক কম, আর এই ট্রেনে জার্নি করলে তোমাদের একটু সময় লাগবে, বাট তোমরা আঞ্জি ব্রিজ আর চেনাব ব্রিজে ভালো ভিউ দেখতে পাবে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শ্রীনগর। ঘুরে বলছে 11:16, আমরা অবশেষে পৌঁছে গেলাম শ্রীনগর। আর পিছনে দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস, একদম অন টাইমে শ্রীনগর পৌঁছে দিয়েছে। তো আমরা কলকাতা থেকে শ্রীনগর ওই 30 থেকে 33 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি, স্টেটা বাদ দিয়ে। আমরা কলকাতা থেকে এসেছি রাজধানীতে, তারপরে দিল্লি থেকে শ্রীশক্তি ধরেছি, আর শ্রীশক্তি ধরে কাটরা এসেছি। কাটরা থেকে বন্দে ভারত ধরে, পেছনে আছে বন্দে ভারত, এই বন্দে ভারত ধরে আমরা চলে এলাম শ্রীনগর। অনেকটাই কম টাইমে লেগেছে। আমি এই ট্রিপে কাদের সাথে এসেছি আর কতজন এসেছি এই সব কিছুর ডিটেলস তোমাদের সাথে আমি তুলে ধরবো। তো আজ থেকেই আমাদের লাদাখ ট্রিপ অফিসিয়ালি শুরু হচ্ছে। আজকে আমরা শ্রীনগরে স্টে করব, যে কালকে আমরা বেরিয়ে যাব এখান থেকে সোজা কারগিলের উদ্দেশ্যে। চলো সোজা বাইরে যাই, বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে, সেখান থেকে হোটেলে যাবো, একটু ফ্রেশ হয়ে নিয়ে ইচ্ছে আছে শ্রীনগরের আশেপাশে একটু ঘুরে দেখার। সব কিছু ডিপেন্ড করছে সময়ের উপরে। এখন অবশ্যই এই ট্রেনটা জম্মু থেকে ছাড়ছে। কিছুদিন হলো জম্মু শ্রীনগর বন্দে ভারত, মানে এটা পুরো জম্মু থেকে স্টার্ট হচ্ছে সকাল 6টায়। যে টাইমটা ছিল কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত, যে টাইমটা ছিল
সেই টাইমে এই বন্দে ভারতগুলোই 2 ঘন্টা করে এগিয়ে জম্মু থেকে ছাড়ছে। আমরা গাড়ি ছেড়ে দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। ওয়েদার ফোরকাস্ট বলছে টেম্পারেচার এখন শ্রীনগরে 36 ডিগ্রি সেন্টিগ্রেড। গরম কিন্তু ভালোই লাগছে, যত বেলা হচ্ছে। দূরে ওই যে দেখা যায় গগনচুম্বী পাহাড়, আর এই মসৃণ পথ চলেছে আজকের গন্তব্যের দিকে। এত বছর পর কাশ্মীরকে দেখে খুব ভালো লাগছে, আর চারপাশের পরিবেশ রাস্তাঘাট কিন্তু আগের থেকে অনেক বেটার। ঘুরি বলছে 1:15, আমরা চলে এলাম আজকের আস্তানা। এই হচ্ছে আমাদের শ্রীনগরের আস্তানা, আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আপনাদের সকলকে স্বাগতম হাওড়ার মতোই আরেকটা জায়গাতে, যেখানে কোনো ঠান্ডা নেই, খালি আছে গরম। দ্য বং এক্সপ্লোরার সৈকত ব্যানার্জি আমাদের এই পুরো ট্রিপটা অর্গানাইজ করেছে। আমাদের এই ট্রিপের প্যাকেজ ডিটেলস আর কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিচ্ছি স্ক্রিনে আর ডেসক্রিপশনে। তোমরা যারা পরবর্তীতে এই লাদাখ গ্রুপ ট্রিপে জয়েন হতে চাও তাহলে কন্ট্যাক্ট করে নিও। বিভৎস গরম লাগছে, বিভৎস গরম, রীতিমতো আমরা ঘামছি। ভেতরে এলাম, একটু এবারে আরাম লাগছে। আর আমাদের হোটেলটা একদম ডাল লেকের পাশে, মানে আমরা পায়ে হেঁটে এই ডাল লেকটাকে ভালোভাবে দেখতে পারবো। তো আপাতত প্ল্যান হচ্ছে একটু রুমে গিয়ে ফ্রেশ হবো, তারপরে দেখি ডাল লেকে যাবো। আর যদি কোথাও আরও আলাদা জায়গায় কোনো প্ল্যান থাকে তো তোমরা দেখতেই পাবে, থাকো। আর অনেক অনেক কিছু ওয়েট করছে এই ট্রিপে। আর এই হচ্ছে আমাদের আস্তানার মানে বসার জায়গা। সবাই এখানে আমরা বসে আছি। এবারে লটারির মাধ্যমে রুম অ্যালট করা হবে, যেটা সরকারটা করে। এখানে হয়তো মেবি সৈকতই করবে ব্যাপারটা, দেখা যাক কী হয়। আমাদের আস্তানার রুম আমরা পেয়ে গেছি। আমার রুম পার্টনার রূপম, আর এটা একটা ডাবল বেডেড রুম। এখানে দুজন ভালোভাবে থাকতে পারবে। আর এখানে একটা টি টেবিল, দুটো চেয়ার রয়েছে, এখানে কেটেল রয়েছে, কাপ রয়েছে, অ্যান্ড টি ব্যাগও রয়েছে। আর এখানে একটা মিরর রয়েছে। এসি আছে, জানি না চলবে কি না, মেবি চলতে পারে। এখানে একটা স্টোরেজ আছে, এখানে জিনিস মানে ব্যাগ ট্যাগ রাখা যেতে পারে। খুব সুন্দর ইন্টেরিয়ার, খুব ভালো। এখানটা যথেষ্ট স্পেশিয়াস। 3 জনের ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা নিয়ে কিন্তু রুমটা পারফেক্ট। আর এখানে ইন্টারকমও আছে, আর রিসেপশনের নাম্বার দেওয়া আছে এখানে। আর এই হচ্ছে ওয়াশরুম, ঢুকে বেসিন, ওয়েস্টার্ন কোমোড, গিজার, বিশাল বড় একটা গিজার রয়েছে। আর এখানে বাকেট আর ওয়াশের বেসিন সব সেট তো রয়েছে। আর এখানে হ্যান্ড ওয়াশের জিনিসপত্র রয়েছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর যথেষ্ট স্পেশিয়াস। তো চলো এবারে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা ডাল লেকটাটিকে এক্সপ্লোর করবো। আর যদি সময় পাই তাহলে বাকি যে জায়গাগুলো আছে ট্রাই করব, কারণ অলরেডি এখন বাজে হচ্ছে 1:45। খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে আমাদের। দেখিনি আছে কি মেনুতে রয়েছে। এখানে রয়েছে ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, পাঁপড়, মাছ। এটা কী মাছ? রুই মাছ তো, রুই মাছ, লেবু চাটনি তো রয়েছে। আর এই হচ্ছে খাবার, আর ঝুরঝুরি আলু ভাজা। আর এই হচ্ছে আজকের মেনু। দেখি কেমন খেয়ে, খুব জোর খিদে পেয়ে গেছে। ঘড়ি বলছে 5:38। আমরা বেরিয়ে পড়লাম এই ডাল লেকের চারদিকে একটুখানি ঘোরাঘুরির জন্য। আর এখন আকাশ পুরো মেঘলা, গরম এখন অতটা নেই, গরম একটু কমেছে। অনেকটা মানে ট্রেন জার্নি করে আমরা এসেছি, তাই একটুখানি দুপুরে খাওয়া দাওয়া করবো শেষে সেরে একটু আমি একটু ঘুমোচ্ছিলাম, চোখ পুরো ফুলে গেছে। আর পেছনেই হচ্ছে আমাদের ডাল লেক। এই নিয়ে আমি ডাল লেক এই সেকেন্ড টাইম এলাম। এটা এর আগে আমি বহু বছর আগে প্রায় 2008 কি 9 হবে আমি ডাল লেক এসেছিলাম। আর তখনকার ডাল লেক আর এখনকার ডাল লেকের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। সেই সময় কিন্তু কাশ্মীর এতটা শান্ত ছিল না, যে আজকের দিনে কাশ্মীর শান্ত রয়েছে। ওই সময় কাশ্মীর কিন্তু যথেষ্ট উত্তপ্ত ছিল, বাট এখন কাশ্মীর দেখে কিন্তু খুব ভালো লাগছে। আর এই দূরে এই যে ছোটো যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কাশ্মীর ফোর্ট। আমরা বেরিয়ে পড়লাম এই শিকারা রাইডে। আমি আর রূপম, 2 ব্যাচেলার, আমি বিবাহিত ব্যাচেলার, ও ব্যাচেলার। দুজনেই আমরা এখন রাইডে শিকারা রাইডের এনজয় নিচ্ছি। এনজয়।
দলে দলে মানুষজন শিকারা রাইড করছে, আর এখনও ওয়েদারটা কিন্তু খুবই মনোরম ওয়েদার। মানে একটাও বোট কিন্তু খালি নেই, সব বোট ভর্তি। ওইটি দূরে দেখা যাচ্ছে ডাল লেকের হাউস বোট। এখনো পর্যন্ত এটাতে চড়ার সুযোগ হয়নি। যদি কখনো আবার শ্রীনগর আসি, একটা রাত এই হাউস বোটে নিশ্চয়ই কাটাবো। ঘুড়ি বলছে 8টা। আমি এই মুহূর্তে ঘোরাঘুরি করছি শ্রীনগরের লাল চকে, আর এই হচ্ছে লাল চকের ফেমাস ঘড়ি। লাল চকের চারপাশটা কিন্তু বেশ জমজমাট। অনেক দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট সব কিছুই এখানে রয়েছে। ঘড়ি বলছে 10:30। শুরু হয়ে গেল আমাদের আজকের ডিনার পর্ব। ডিনারের আইটেম ভাত, মাংস, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, ডাল, আর ওখানে রুটি আছে। সবাই এখানে খেতে বসে পড়েছে। শ্রীনগর থেকে একটা সুন্দর সকালের সুপ্রভাত। ঘুড়ি বলে সকাল 8:44। আমরা পুরো রেডি, আমাদের ব্রেকফাস্ট পর্ব শেষ। আজকে আমরা এখান থেকে সোজা যাব সোনমার্গ, জোজিলা পাস হয়ে একদম কার্গিল। আমাদের প্রথমে পড়ে সোনামার্গ, দেখি যদি ওখানে দাঁড় করায় আমাদেরকে, সেখানে আমরা দাঁড়াবো। তারপরে আসবে জোজিলা পাস, যেটা সবাই জানেন যে ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে বরফ পড়ার জন্য। তো এখানে শুনছি নাকি বরফ বাইরে ভালোই পড়েছে। দেখা যাক, ওখানে গিয়ে আমরা জানতে পারবো। গাড়িতে লাগেজ লোডিং চলছে। এই একটা গাড়ি আছে। আমাদের এখনও গাড়ি দেয়নি, আমাদের গাড়ি কখন দেয় জানি না। তো শেষবারের মতো ভিউ হোটেলকে আমরা টাটা বাই বাই করছি। এই হচ্ছে আমাদের মর্নিং ভিউ হোটেলের। আর ওয়েদার খুব সুন্দর এখনও পর্যন্ত, ঠান্ডা কিন্তু সেরকম নেই। ওয়েদার ফোরকাস্ট যেটা বলছে এখন টেম্পারেচার ওই মেরেগেটে 21 বা 20 হবে, ঠান্ডা হালকা আছে। আর সামনেই ডাল লেক। ঘুড়ি বলছে 9:52। আমরা স্টার্ট করলাম আজকের জার্নি। এখন আমাদের প্রাথমিক গন্তব্য হচ্ছে সোনামার্গ টানেল। এই হচ্ছে সকালের ডাল লেকের ভিউ। সবাই আমরা গাড়িতে, রূপম, মাঝে রনি, ওইদিকে অর্ঘ্য, আর পেছনে সৈকত, আর নাম और पिनाकी পিনাকি। क्यों আমাকে বলো, সরি নাম বলে দেবো। আর এখানে আমি আছি। আমরা এখন শ্রীনগর শহরের ভেতর দিয়ে চলছি। চারপাশটা দেখে কেমন একটা পাকিস্তানের মতো ফিল লাগছে না? এই কাশ্মীর লাদাখ রিজিয়নে বাইরের রাজ্যে কোনো প্রিপেড সিম এখানে কাজ করে না, শুধুমাত্র পোস্টপেড সিমই এখানে কাজ করবে। তো তোমরা যারা পরবর্তীতে এখানে আসবে, পারলে তোমাদের সিমটা পোস্টপেডে কনভার্ট করিয়ে এসো, আর না হলে এখান থেকে তোমরা সিম তুলে নিও। আমি কিন্তু অলরেডি আমার সিমটা পোস্টপেডে কনভার্ট করে নিয়েছি। আমরা যতই এগিয়ে চলেছি, চারপাশের পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। দূরে দৃশ্যমান বরফে মোড়া পাহাড়ের সাথে এরকম সবুজে মোড়া পাহাড়ের মেলবন্ধন আমি এর আগে দেখিনি, আর তার সাথে এরকম ভীষণ সুন্দর রাস্তা। ঘড়ি বলছে 1:34। আমরা এখন দাঁড়িয়ে আছি সোনমার্গ টানেলের সামনে। আমার সামনেই সোনমার্গ টানেল, আর এই হচ্ছে সোনমার্গ টানেলের
চারিদিকের প্রকৃতিটা সুন্দর লাগছে না, চারিদিকের প্রকৃতিটা। আর ওপরে পুরো বরফের চূড়া দেখা, মানে পাহাড়গুলো পুরো বরফে ঢাকা আছে। এটা অসাধারণ সুন্দর ফ্রেম সৃষ্টি করেছে চারদিকটা, খুব সুন্দর লাগছে। সবাই এখানে আছে, কেমন লাগছে বলো? খুব সুন্দর অপরূপ লাগছে। আর এখানে গাড়ি রাখার জায়গা আছে, তোমরা এখানে গাড়ি রাখে এখানে ফটোগ্রাফি করতে পারবে, বাট বেশিক্ষণ কিন্তু এখানে দাঁড়াতে দেবে না। উফ, কি যে দেখছি! কাশ্মীরকে ভূস্বর্গ কেন বলে? চারপাশের এরকম অপরূপ দৃশ্যই প্রত্যেক পদে পদে তা জানান দিচ্ছে। কি যে বলবো, এরকম অপরূপ সুন্দর দৃশ্যকে দেখে প্রত্যেক পদে পদে আমি ছিটকে যাচ্ছি। আমরা এখন জজিলা পাস ক্রস করছি, আর চারপাশের পরিবেশটা দেখেছো কি সুন্দর লাগছে না? ঘুরি বলছি 3:18, আমরা এসে পৌঁছালাম জজিলা পাস। এটা পুরোটাই হচ্ছে জজিলা পাস। একটু দেরি হয়ে গেল, আমরা টাইমে বেরিয়েছিলাম, সবাইকে গাড়িতে তুলে লাগেজ লোড করে আস্তে আস্তেই একটু লেট হয়ে গেল, প্লাস রাস্তায় কিন্তু আমরা বিভৎস জ্যামও পেয়েছি। তো সব কিছু মিলিয়ে আজকে লেট হয়ে গেছে। তো অ্যাটলিস্ট আর একটু তাড়াতাড়ি এলে ভালো হতো। এখনও পর্যন্ত আমরা লাঞ্চ করিনি, কখন লাঞ্চ করবো আমরা জানি না। আর এই হচ্ছে জজিলা পাসের বিউটি। বরফ ভালোই আছে, খুব একটা খারাপ নেই, যথেষ্ট বরফ আছে চারিদিকে। আর ঠান্ডা কিন্তু খুব লাগছে না, ঠান্ডা নেই বলতে গেলে। আমাদের কানে ঠান্ডা লাগছে, আর আমাদের টিমে একজন এই যে অর্ঘবাবু আছেন, খুব ঠান্ডা লাগছে। কানে ঠান্ডা লাগছে, ভেতরে কিন্তু কিছু পড়ে নেই না। ও লাভলি। বৌদিকে ছাড়া এসছে, সেই জন্য একা তুলতে সাহস পাচ্ছে না। বৌদি যদি আবার বাড়ি গিয়ে একটু টকে, বাট এইদিকে ফুল ফ্যামিলি রিলস তুলছেন। কি সবাই রিলস তুলবেন নাকি? আপনিও? আমরা ডিস্টার্ব করছি, তবে কিন্তু আপনাদের থেকে ওনার ড্রেসটা ভালো। কেন বলুন তো? চকচক করছে ড্রেসটা, দেখুন হলুদ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। মাইল ফলক বলছে কার্গিল আর 96 কিলোমিটার। আমরা প্রায় হাফ রাস্তা চলেই এসেছি। ল্যান্ডস্কেপটা দেখেছো তোমরা? এইভাবেই প্রতিটা বাঁক নানান সব বৈচিত্র্য নিয়ে ধরা দিচ্ছে। আর বাঁদিকে নদীর মতো যেটা দেখছো, ওটা কিন্তু বরফ গলা জল। পরে এরাই দ্রাস নদীতে মিশে দ্রাস নদীর নাম নেবে। আবারও চারপাশের প্রকৃতি বদল, এক পলকে ল্যান্ডস্কেপটা কেমন বদলে গেল দেখলে? এটাই হলো লাদাখ ট্রিপের বৈচিত্র্য। এমন এক বৈচিত্র্যময় জার্নি যেখানে প্রত্যেক মুহূর্তে তোমরা পালা বদলের সাক্ষী থাকবে। 4:45 আমরা এই ঢুকলাম মিনামার্গে, আর বিভৎস খিদে পেয়েছে, বিভৎস খিদে। ডিলে হয়ে গেল আজকে, সবাই এখানে খাচ্ছে আমাদের গেস্টরা। এত খিদে পেয়েছে, ঠিক আছে?
এবার মনে হচ্ছে মাটিতেই কার্পেটের উপরে বসেই খেয়ে আর সত্যি আজকে এই লাঞ্চটা, এখন লাঞ্চ বলবো কিনা জানি না, বিকেলে 5টায় কী হবে এটা? লাঞ্চ হবে, স্ন্যাক্স প্লাস লাঞ্চ, লাঞ্চ আর ব্রেকফাস্টকে ব্রাঞ্চ বলা হয়। আর এটা স্ন্যাক্স আর লাঞ্চ কি হবে লাঞ্চ লাঞ্চ। জম্পেশ একটা লাঞ্চ করে আবার ব্যাক টু পথ। আমাদের পরবর্তী গন্তব্য কার্গিল ওয়ার মেমোরিয়াল। গুগল বলছে ডিস্টেন্স 27 কিলোমিটার মতো, আর সময় লাগবে ওই 35 মিনিটের কাছাকাছি। 1999-এর কার্গিল যুদ্ধের সময় শ্রীনগর লে হাইওয়েকে বাঁচাতে রাতের অন্ধকারে ইন্ডিয়ান আর্মি এই প্রাচীর তৈরি করেছিল। তোমরা দেখছো পাকিস্তানের সেনা এর কি অবস্থা করেছে। আর এই রাস্তার ক্ষতি হলে লেহের সাথে যোগাযোগ পুরো বিচ্ছিন্ন হয়ে যেত। আমরা দ্রাসে প্রবেশ করলাম। এই দ্রাসের অনেকগুলো পরিচয় আছে। একাধারে একে যেমন গেটওয়ে অফ লাদাখ বলা হয়, তেমনই এই জায়গা হলো লাদাখের সবচেয়ে শীতলতম স্থান। শীতকালে টেম্পারেচার প্রায় -45 ডিগ্রি বা তার নিচেও নেমে যায়। আবার এই দ্রাসই হলো বিশ্বের দ্বিতীয় শীতলতম জনবসতিপূর্ণ এরিয়া। তাহলে শীতকালে একবার আসা হবে নাকি এখানে? তোমাদের কেমন লাগছে লাদাখ সিরিজের প্রথম পর্ব? কমেন্ট করে জানিও কিন্তু। ঘড়ি বলছে 6:18, আমরা চলে এলাম কার্গিল ওয়ার মেমোরিয়াল। আমার পেছনে হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। তো চলো ভেতরটা ঘুরে আসি, আর তোমরা ভার্চুয়ালি আমার সাথে দেখো ভেতরটা। ওই যে পাহাড়টা দেখছো, ওটাই টাইগার হিল। আর ওখান থেকেই পাকিস্তানি সেনারা আক্রমণ করেছিল। অনেক প্রতিকূলতা সত্ত্বেও আমাদের বীর যোদ্ধারা জয় ছিনিয়ে নিয়ে এসেছিল। 1999 সালের এই যুদ্ধে আমরা অনেক বীর যোদ্ধাকে হারিয়েছি। তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই মেমোরিয়াল তৈরি করা হয়েছে। এখানে একটা অডিটোরিয়াম আছে, যেখানে কার্গিল যুদ্ধের মিনিট 10-এর একটা ডকুমেন্টারি দেখায়। সেখান থেকে তোমরা এই কার্গিল যুদ্ধের অনেক কিছু জানতে পারবে। একটা অনুরোধ রইল, পারলে এই শোটা একটু দেখো। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে 527 জন বীর যোদ্ধার শেষকৃত্য করা হয়েছে। এই কার্গিল ওয়ার মেমোরিয়াল প্রত্যেক দিন সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। তবে প্রতিরক্ষা প্রোটোকল বা আবহাওয়ার কারণে সময়ের পরিবর্তন কিন্তু হতে পারে। ঘড়ি বলছে 9:02, আমরা পৌঁছে গেলাম কার্গিল। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। এই হচ্ছে আমাদের আজকের আস্তানা, দ্য রয়্যাল কার্গিল। সব গাড়ি চলে এসছে। এটা হচ্ছে আমরা এসছি গাড়িটাতে। আর দুখানা টেম্পো ট্রাভেলার চলে এসছে। ওয়েদার ফরকাস্ট বলছে বাইরের টেম্পারেচার এখন 3 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠান্ডা কিন্তু মারাত্মক আছে। এতে ঠান্ডা লাগছে না কেন বুঝতে পারছি না। তোমরা কিছু খেয়েছো না খাওনি? পুরো 4:30 সময় আলুর বস্তাটাকে ফলো করো। এটা আলুর বস্তা আছে। তোমাদের কি ঠান্ডা লাগছে না? দেখে তো মনে হচ্ছে না কারো ঠান্ডা লাগছে। না, খুব একটা লাগছে না। বাহ, কারণ সবাই খুব এক্সাইটেড আছে। প্রচুর ঠান্ডা, প্রচুর। আমি একটা গান চালিয়েছিলাম। কি গান? না, সেই গানটা বলে লাভ নেই। শৌকত মাচ্চো আমরাও চালিয়েছি। যা করবে হ্যাঁ। ব্লগ 30 তারিখের আগে পোস্ট করবে না, ও আচ্ছা, কিন্তু সিক লিভে আছে। আচ্ছা। আর এই হচ্ছে আমাদের আজকের আস্তানার মিটিং পয়েন্ট, মানে ডাইনিং বলবো না, এটা কমন এরিয়া। সবাই আস্তে আস্তে ভেতরে ঢুকছে। খুব সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর। এখানে ঝাড়বাতি রয়েছে, আর এদিকে লিফট রয়েছে। বাহ, খুব ভালো সুন্দর লিফট রয়েছে। খুব সুন্দর সাজানো গোছানো জায়গাটা। আর শ্রীনগরের মতো এখানেও চলছে লটারির মাধ্যমে রুম ডিস্ট্রিবিউশন। আর এইভাবে ডিস্ট্রিবিউট করলে রুম নিয়ে কারোর কোনো অভিযোগ থাকে না। সৈকতের এই ব্যবস্থাপনাটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। অনেক জায়গাতে আমি দেখেছি এই রুম নিয়ে কিন্তু অনেক মন কষাকষি হয়। আর এই হচ্ছে আমাদের রুম নাম্বার 206। রুমে ঢুকেই বাঁদিকে হচ্ছে ওয়াশরুমে ওয়েস্টার্ন কোমোড, এখানে বেসিন, মিরর, একটা বিশাল বড় গিজার রয়েছে। আর এখানে স্নানের যেমন আছে, ওখানে কল আছে, সব কিছু আছে। আর ওয়াশরুমটা যথেষ্ট বড়, তোমরা দেখতেই পাচ্ছ, যথেষ্ট বড় ওয়াশরুম, মানে ফুটবল খেলা যাবে। আর এই হচ্ছে
বেড, আমার রুমমেট, এখানে দুজন ভালোভাবে থাকতে পারবে। আর এদিকে রয়েছে টিভি, একটা টেবিল, দুটো চেয়ার, এখানে একটা কাবার্ড, আর তার সাথে এখানে ইন্টারকমও রয়েছে, মানে টেলিফোনও রয়েছে। তোমাদের চাইলে তোমরা এখান থেকে সব কিছু অর্ডার করতে পারো রিসেপশনেতে। রুমটা যথেষ্ট ভালো, লাইট তো ভালোই আছে, খুব সুন্দর সুন্দর লাইট লাগানো আছে। আর একটা প্লাস পয়েন্ট এই হোটেলের আর এই রুমের, সব কটা রুমের, এই দরজাটা খুললাম, বেরিয়ে পড়লাম, আর এই হচ্ছে একটা সুন্দর বালকনি। বালকনিতে দুখানা চেয়ারও রাখা আছে। আর এর পাশ দিয়েই বয়ে চলেছে সুরু রিভার। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। এখান থেকে কালকে সকালের ভিউটা কিন্তু অসাধারণ আসবে, অসাধারণ। আর এখানেও কিন্তু আমাদের হোটেলে সুইমিং পুল রয়েছে। জানি না কারা স্নান করবে এখানে। জল কিন্তু মারাত্মক ঠান্ডা। ওয়েদার ফরকাস্ট বলছে এখন টেম্পারেচার 3 ডিগ্রি সেন্টিগ্রেড, ফিলস লাইক 2 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠান্ডা কিন্তু ভালোই লাগছে, কিন্তু দেখে মনে হচ্ছে না, কারণ আমরা আজ অনেকটা জার্নি করেছি সারাদিনে। তো অনেক কিছু সুন্দর ভালো ভালো জায়গা দেখতে দেখতে আমরা আজকে পৌঁছালাম কার্গিল। কার্গিলে এখানে আমাদের আজকে 1 নাইট স্টে। কালকে আবার এখান থেকে আমরা চলে যাব লাদাখের রাজধানী লেহর উদ্দেশ্যে। ঘড়ি বলছে 9:50, আমাদের এবার ডিনার পর্ব শুরু হবে। তো একটু ফ্রেশ হয়ে নিয়ে দেখা হচ্ছে ডিনারে। ঘড়ি বলছে 10:45, আমাদের আজকে ডিনার পর্ব শুরু হচ্ছে। আজকে আমাদের খাবারের আইটেম হচ্ছে, এখানে স্যালাড রয়েছে, ওইদিকে চিকেন কষা, আর বড় গামলাতে রয়েছে পোলাও, আর সাথে আর যারা ভাত খাবে তাদের জন্য ভাতও আছে, রুটিও আছে, আর সাথে গোলাপ জামও আছে। ফাটাফাটি একটা ডিনার খেয়ে শেষ করছি লাদাখ সিরিজের প্রথম পর্ব। আর কেমন লাগলো আজকের পর্ব কমেন্ট করে জানিও কিন্তু। যদি ভালো লাগে একটু লাইক আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তাহলে আজ চলি, দেখা হচ্ছে আবার পরের পর্বে। জুলে।